562তম আড্ডা। আজ আমাদের গেস্ট কুনাল বাসু। আমরা জানি উনি লেখক মানুষ এবং বহু বছর ধরে লিখে চলেছেন এবং যারা বই পড়েন, বই পড়তে ভালোবাসেন তাদের একজন প্রিয় অথর। বাংলাতেও লিখেছেন কিছু বই কুনাল বাসু, সেগুলো রবি শঙ্কর 2016 সালে করেছেন, বাইরের দরজা 2017, তেজস্বিনী ও শবনম 2018, এঞ্জেল 2020। এছাড়াও উনি স্টেজে অ্যাক্টিং করেছেন, ফিল্মেও অ্যাক্টিং করেছেন। নমস্কার, আমার অন্য যে জীবন, বিকল্প জীবন তাতে আমি উদ্ভাবক, কাজে আমার পদভ্যাস হচ্ছে লেকচার, কিন্তু লেকচার দিতে ইচ্ছে করছে না আসলে। এবং যখন বন্ধুসঙ্গে বলে একটা আড্ডা হবে, আড্ডাটাই আমার কাছে যে কোনো সময় অনেক বেশি কাঙ্ক্ষিত। আড্ডা মানে চা, মানে সিঙ্গারা, যেটা আমরা অলরেডি খেয়ে ফেলেছি। কাজে ঠিক লেকচার আমি দিতে চাই না, একটু শুরু করি, তারপরে আপনারা যা যেভাবে যেদিকে নিয়ে যেতে চান আড্ডাটা আমরা সেদিকেই যাবো। কেমন? আমি কখনো লেখক হতে চাইনি, আমি আর্টিস্ট হতে চেয়েছিলাম। আমি যখন খুব ছোট ছিলাম, আমার মা বলতেন আমি ভীষণ দুষ্ট ছিলাম, ভীষণ দুষ্ট ছিলাম। আমার বাড়িতে নিয়ে গেলে ভীষণ উৎপাদ করতাম, আর আমাকে চুপ করিয়ে দেওয়ার একটাই রাস্তা ছিল রং আর তুলি দেওয়া। রং আর তুলি দিয়ে বসে গেলে আমি শান্ত হয়ে যেতাম। এবং যখন আমার 11 বছর বয়স, কাজে 11 বছর বয়সে আমার সোলো শো হয়, এবং সেই শোয়ের ছবি আমি বড় হয়েছি বামপন্থী পরিবারে। আমার বাবা মা দুজনেই বামপন্থী ছিলেন। খাদ্য আন্দোলন সবই শেষ হয়েছে পশ্চিমবঙ্গে। যে ছবিটা দেখানো হয়েছিল অনেক ছবির মধ্যে, সেটা হচ্ছে একটা বিশাল মিছিল হচ্ছে এবং সেই মিছিলের সামনে একটা বড় পোস্টার, তারপরে লেখা আছে বসিরহাটের গুলি চালনার জবাব চাই। তো 11 বছর বয়সে আমি বসিরহাটের গুলি চালনা বুঝিনি, কিন্তু বাবা মা থেকে শুনেছিলাম, সেই সূত্রে ছবিটা হয়েছে। সেই ছবিটা নাকি প্রদর্শনী সবচেয়ে সামনে ছিল, কিন্তু প্রদর্শনীটা আমি দেখিনি। এই কারণে দেখিনি, তখন একটা কঠিন অসুখ হয়েছে এবং আমার বাড়ি থেকে বেরোনো নিষেধ ছিল বহু মাস। ছবি আঁকতে চেয়েছিলাম এবং ছবি আঁকা যদি না হয় তাহলে অভিনেতা হতে চেয়েছিলাম। তার কারণ ছিল, কারণ ছোটবেলায় আমি বিরাট অর্থাৎ বিরাট ছিল দুটি ছবিতে অভিনয় এবং আরো কিছু ছবিতে অভিনয় করেছিলাম। পরবর্তীকালে নাটক উৎপল থিয়েটার অভিনয় করেছিলাম। কাজে অনেক সময় আমার বিদেশি যখন কেউ জিজ্ঞেস করেন, "Did you always want to be an author?" আমি বলি, "No, I actually wanted to be an artist, an actor, and then an author." তো এই শিল্প এবং নাটক এবং সিনেমা এর মায়া আমি ছাড়তে পারি, এবং লেখক হওয়ার সত্ত্বেও এই জিনিসগুলো নানা রকম ভাবে আমার লেখার মধ্যে এসেছে। যেরকম আমার ভিজুয়াল রাইটার, তার মানে কি? ধরুন আজকে এই জমায়েতটা সম্পর্কে ধরুন আমি লিখছি, আমার উপন্যাসের গল্পে এই জমায়েতটা সম্পর্কে আমি লিখছি যে 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির সন্ধ্যেবেলায় একটা আড্ডা হচ্ছে শিল্প নিয়ে, লেখা নিয়ে, ছবি নিয়ে। সেখানে এতজন লোক এসেছেন, এইভাবে লেখা যায়, এভাবে গল্পটা শুরু করা যায়। আমি লিখতে গেলে কিন্তু আমি এইভাবে গল্পটা শুরু করবো না, আমি শুরু করবো এইভাবে যে উপর থেকে একটা আলো এসে পড়েছিল এক ভদ্রলোকের মুখের উপরে, এবং সেই আলো অন্ধকারে মনে হচ্ছিল ভদ্রলোক আসলে এখানে নেই, তার মনটা আছে অন্য কোথাও, এবং সেই মনটার খোঁজ করতে গিয়ে আমার গল্পের শুরু। অর্থাৎ ভিজুয়াল রেফারেন্স is very important to me in terms of writing. যে দৃশ্য আমি চোখে দেখতে পাচ্ছি না, সে দৃশ্য আমি কলমে লিখতে পারবো না। আচ্ছা, এর সঙ্গে সিনেমার যোগাযোগ, সিনেমা তো দৃশ্য পাল্টে পাল্টে যাচ্ছে, তাই না? কাজে আমি মানুষ চোখে যদি একটি চলচ্চিত্র দেখতে পাই, তবেই আমি সেই চলচ্চিত্রের কাহিনীর মতো করে আমার উপন্যাস বা গল্প লিখতে পারবো। অর্থাৎ ছবি আঁকতে পারলাম না, ছবি আঁকা আমার দ্বারা হলো না, কিন্তু ছবি আঁকা আমার মধ্যে থেকে গেল আমার লেখার মধ্যে থেকে গেল।
নাটক করলাম উপন্যাস সঙ্গে, এবং পরবর্তীকালে বিদেশি যখন আমেরিকায় ছিলাম প্রফেশনাল স্টেজে অভিনয় করেছি কয়েক বছর। ভীষণ মুশকিল প্রফেশনাল স্টেজে অভিনয় করা, কারণ একটা চাকরির পাশাপাশি এখানে অসুবিধা নেই, কিন্তু বিদেশে সপ্তাহে 5 দিন রিহার্সাল সারা সন্ধ্যে, এটাকে ম্যানেজ করে চলা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ সেটাও টানা চালানো যায়নি। কিন্তু শিখেছিলাম নাটক থেকে যেটা, যে নাটকে লোকে বলে যে কি সুন্দর গলা দেখেছো, স্টেজে দাঁড়িয়ে কি দারুণ তার গলা শেষ অবধি পৌঁছে যাচ্ছে। উপলব্ধ বলতেন তার গলাটা আসল না, যারা ভালো অভিনেতা তাদের কানটা সবচেয়ে জরুরি। এবং উইলিয়াম জেমসের মতো বলতেন, মানে উইলিয়াম জেমসের কথা অবলম্বনে বলতেন যে ধরো একটা বিরাট ককটেল লাউঞ্জে পৌঁছে গেছো, বহু লোক সেখানে খাওয়া দাওয়া চলছে, একে অপরকে সম্ভাষণ করছে, গল্প গুজব করছে, আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার ঠিক উল্টো দিকের লাউঞ্জে যদি কারোর হাত থেকে, কোনো মহিলার হাত থেকে একটা ওয়াইনের গ্লাস পড়ে যায়, সেই আওয়াজটা তুমি যেন শুনতে পাও। সেই আওয়াজটা যদি তুমি শুনতে পাও তাহলে তুমি জানবে যে তোমার নাটকের জগতে তুমি তরল হলো, তুমি উত্তীর্ণ হলে। কাজে গলা নয়, কণ্ঠ নয়, শ্রবণ অর্থাৎ গান, সেটা আমার লেখার মধ্যেও এলো। এইভাবে লেখার মধ্যে এলো যে মানুষ এবং মানুষের সঙ্গে কি ডায়ালগ, কথাবার্তা, আলাপ আলোচনা, কি সে শুনছে, কতটুকু মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, কতটা পারিপার্শ্বিক আওয়াজ শুনতে পাচ্ছি, সেটাই আমার লেখার মধ্যে এলো এবং একটা দৃশ্য তৈরি হলো। এবারে এই সীমা একটা 2 বছর অন্তর আর্ট প্রাইজ দেন, আর্ট অ্যাওয়ার্ড দেন। তো গত 4 বার আমি তার জুরি মেম্বার, আমি একমাত্র লেখক সেই জুরিতে, বাকি সবাই কিন্তু প্র্যাকটিসিং আর্টিস্ট। এবং সেখানে গিয়ে সেই সারাদিন ধরে এই শর্ট লিস্টের ছবি 230টা ছবি, এবারে একদিনে 230টা ছবি দেখা মানে হচ্ছে, মানে তারপরে বলেছে আমি আর ছবি দেখতে চাই না। সেই নানা রকম তর্ক বিতর্ক যে কোন ধারার ছবিকে আমরা ভালো করবো, কেন ভালো করবো, কেন আমাদের আকর্ষণ করবে। হ্যাঁ, কাজে এই জিনিসগুলো এই কারণেই মায়া স্পেসে আসা। 2001 সালে আমার প্রথম উপন্যাস দ্য ওপিয়াম ক্লার্ক, এটা আর প্রথম প্রকাশিত গল্প হচ্ছে লন্ডন ম্যাগাজিনে লেনিনস ক্যাফে বলে একটা গল্প, যেটা জাপানিজ মাইন্ড আমার বই আছে। আমি সাধারণত আত্মজীবনীমূলক লেখা লিখি না, একমাত্র ব্যতিক্রম হচ্ছে লেনিনস ক্যাফে, যে গল্পটা আমার এবং আমার বাবার একটা কাল্পনিক সংলাপের ভিত্তিতে লেখা। তো সেটা লিখেছিল 1997 সালে। কাজে ওই ধরা যাক 90 দশকের মাঝামাঝির পর থেকে আমি লিখতে শুরু করলাম, কারণ আমি কোনোদিন লেখাটাকে হবি মনে করিনি। আমি ভেবেছিলাম যদি আসলে আমার কোনো জীবনে কোনো হবি নেই, আমি যেটা করি আই ডু ইট উইথ মাই ফুল প্যাশন অর আই ডোন্ট ডু ইট। যখন মনে হলো যে আমি লিখবো, তখন বললো যে আমি এটাই করবো, এবং এটা নিয়ে যতদূর যাওয়া সম্ভব ততদূরই আমি যাব। এবং যেতে যেতে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি ফুল প্রফেসরশিপটাও কিন্তু ডিজাইন করে দিলাম কয়েক বছর আগে, কারণ খালি লিখতেই চাই। কাজে শুরু হয়েছে বেশ কিছু বছরের আগে। এবং মধুসূদন জিজ্ঞেস করছিলেন কটা বই লিখেছি, খুব বেশি লিখিনি, 11-12টা উপন্যাস, ওটা দিয়ে গল্পের কালেকশন, আর ওটা দিয়ে ক্রিয়েটিভ নন ফিকশন, 15-16টা বই। শুরুটা ওই সময় শুরু হয়েছিল। বাংলাতেই লিখতাম, লিটল ম্যাগাজিন, আমাদের সময় লিটল ম্যাগাজিনের ভীষণ প্রাদুর্ভাব, মানে 25শে বৈশাখ সকালবেলায় রবীন্দ্র সদনে যেতেই হবে, কারণ ঘুড়ির কাগজের মতো লিটল ম্যাগাজিন, তার মধ্যে বেশ কয়েকটা আমার লেখা গল্প আছে বা কবিতা আছে, সেগুলো ভীষণ খারাপ, এবং সেগুলো যে হারিয়ে গেছে সেটা আমার বড় সৌভাগ্য। যে আমি কোনোদিন সায়েন্স পড়তে চাইনি, কোনোদিন সায়েন্স পড়তে চাইনি, আমি ছবি আঁকতে চেয়েছিলাম, অভিনয় করতে চেয়েছিলাম, লিখতে চেয়েছিলাম। আমার মা খুব নাম করা লেখিকা ছিলেন, মারা গেছেন ছবি বসু, এবং আমার বাবা ইন্ডিপেন্ডেন্ট পাবলিশার ছিলেন। কাজে আমি একটা ঘরভর্তি বইয়ের মধ্যে জন্মেছিলাম। I was literally born on the floors of my parents' library. হঠাৎ জন্মে গেছিলাম বাবার বাড়ির লাইব্রেরির মাটিতে আমি জন্মেছিলাম, এবং বড় হয়েছি চারিদিকে বই নিয়ে, এবং বিভিন্ন লেখক, শিল্পী, কবি, ফিল্ম মেকার আমাদের বাড়িতে আসতেন, সেই সান্নিধ্যেই আমি বড় হয়েছিলাম। আমার সায়েন্স পড়ার কোনো কারণই ছিল না।
কিন্তু আমার একটা খুব খারাপ গুণ ছিল, সেটা আমি ভীষণ ভালো ছাত্র ছিলাম। মানে যে বিষয় আমি ভালোবাসি না সে বিষয়ে বেশি নকল পেতাম। এটা খারাপ জিনিস, কিন্তু এটা ভালো জিনিস নয়। কারণ সেই কম বয়সে তো পরীক্ষার রেজাল্ট দেখে বলে, বা তুই অঙ্কে ভালো নম্বর পেয়েছিস, তাহলে তুই দারুণ ভালো অঙ্ক পারিস, ভালোবাসিস। আমি অঙ্ক আদৌ ভালোবাসি, কিন্তু ওটা হচ্ছে টেস্ট টেকিং স্কিল। আমি 43 বছর মাস্টারিং করছি, তো আমি জানি বহু ছাত্র ভালো টেস্ট টেকিং স্কিলস আছে। তার মানে এই নয় যে তারা সেই বিষয়ে দারুণ ভালোবাসে বা দারুণ ভালোবাসে। কাজে সেই সময় সায়েন্স পড়তে ঢুকলাম, ঢুকে ভীষণ মেজাজ খারাপ হলো। তার সত্ত্বেও হায়ার সেকেন্ডারিতে র্যাঙ্ক করলাম, কি মারাত্মক ভুল ভাবলে। তারপর ইঞ্জিনিয়ারিং পড়তে ঢুকলাম, ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে রিয়ালাইজ করলাম ইঞ্জিনিয়ারিংটা আমি একেবারেই ভালোবাসি না। কাজে নাটক করলাম, রাজনীতি করলাম এবং প্রেম করলাম 5 বছর ধরে। তখন মনে হলো যে আমি মধ্যবিত্ত বাঙালি, আমাকে কেউ পয়সা দেবে, সেই পয়সা আমি বিশ্ব ভ্রমণ করবো, এটা তো হবে না। কাজে আমি স্কলারশিপটা নিলাম, গেলাম, মাস্টার্সও করলাম। ফিরে এসে যাদবপুরে কয়েক মাস চাকরি করেছিলাম। তখনই আমি সিদ্ধান্ত নিই যে আর না, এমন একটা কিছু আমাকে জীবনে করতে হবে which is the least disruptive of the arts. দ্বিতীয় উপন্যাস দ্য মিনিয়েচারিস্ট, এটা হচ্ছে সরাসরি একজন আর্টিস্টের জীবনের ভূমিকা, কাল্পনিক আর্টিস্টের ভূমিকা। এই গল্পটা কি করে ভাবলাম, এবং সেটা দেখতে গিয়ে এই শিল্পের ব্যাপারে আমায় কি কি ধরনের গবেষণা করতে হবে, এটা একটু সংক্ষেপে বলছি। তো 1999 31 ডিসেম্বর দিনটা ভাবছি, অর্থাৎ মিলেনিয়াম ইভ, 21শ শতাব্দী শুরু হবে। 1999 31 ডিসেম্বর লন্ডন রাস্তার ফোনে প্রচুর মানুষ, বেশিরভাগই টুরিস্ট। আরবিক বলছে, চাইনিজ বলছে, পাঞ্জাবি বলছে, ফ্রেঞ্চ বলছে, সারা বিশ্বের লোক পৌঁছে গেছে লন্ডনে 31 ডিসেম্বর। এবং সেই পিকাডিলি সার্কাসের বড় স্ক্রিনগুলোতে বলছে যে হাঙ্গেরিতে মিলেনিয়াম এসে গেছে। টাইম ডিফারেন্স আছে, তো আস্তে আস্তে 21শ শতাব্দী আমাদের দিকে এগিয়ে আসছে। তো সেই সময় আমরা তিনজনে হেঁটে বেড়াচ্ছি সেন্ট্রাল লন্ডনে। আর পৃথিবী যখন 21শ শতাব্দীর প্রতীক্ষায়, তখন আমি দেখছি, ভিজুয়ালি আমি দেখছি সেন্ট্রাল এশিয়ান ডেজার্টস, ফোর্ট্রেসেস, মিনারেটস। আমি কিন্তু তখন যথেষ্ট মদ্যপান করিনি, কিন্তু কেন দেখছি বুঝতে পারছি না। আমি দেখছি ফতেপুর সিক্রির মধ্যে কিতাবখানা, ওদের যে কিতাবখানাতে মিনিয়েচার আর্টিস্ট আকবর নামা যেখানে লেখা হয়েছিল বা তৈরি হয়েছিল, আর্টিস্টরা বসে ছবি আঁকছে। আর আমি ভাবছি, আমি এটা কেন ভাবছি, এটা আমি কেন দেখছি। সেই রাত্রিতে হাঁটতে হাঁটতে দ্য মিনিয়েচারিস্টের গল্প আমার মনের মধ্যে তৈরি হলো। একজন আর্টিস্টের বাচ্চা ছেলে আর্টিস্ট, তার জীবন। কতদিন সকালে আমি ব্রিটিশ লাইব্রেরিতে পৌঁছে গেলাম, অর্থাৎ 1 জানুয়ারি। তারপরে ব্রিটিশ মিউজিয়ামের উল্টো দিকে একটা গলি আছে, মিউজিয়াম লেন, পুরোনো বইয়ের দোকান। সেখানে একটা পুরোনো বইয়ের দোকানে গিয়ে বললাম যে আই ওয়ান্ট টু বাই বুকস অফ ইন্ডিয়ান মিনিয়েচার আর্ট। কারণ আমি ছোটবেলায় মানে ছবি এঁকেছি, ছবি দেখেছি, কিন্তু ইন্ডিয়ান মিনিয়েচার আর্ট সম্পর্কে আমার কোনো আগ্রহ ছিল না। আমি ইমপ্রেশনিজম, পোস্ট ইমপ্রেশনিজম, ফর্মিজম, স্ট্রাকচারালিজম, নানা রকম ব্লু রাইডার পিরিয়ড, এই সমস্ত আর্টিস্টের ছবি দেখেছি, ভালোবেসেছি, কিন্তু আমি কখনো ইন্ডিয়ান মিনিয়েচার আর্টের দিকে তাকাইনি। কিন্তু আমার গল্প আমাকে বলছে আমাকে ইন্ডিয়ান মিনিয়েচার আর্ট জানতেই হবে। তখন আমি পড়তে শুরু করলাম, সেখান থেকে অক্সফোর্ডে ফিরলাম, 18টা বই হাতে নিয়ে। ট্রেডিশনাল আর্টিজানশিপের প্রতি আমার চিরকালই আকর্ষণ ছিল। আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল, ছোটবেলায় দেখেছি, মেদিনীপুরের গালার পুতুল, এসব নিয়ে চিরকালই একটা আকর্ষণ ছিল। মেলায় গেলে দেখতাম। যদিও আমার ইন্টারেস্ট ছিল টুয়ার্ডস পেইন্টিং। যখন আমি মাস্টারি করে, পিএইচডি করে মাস্টারি করে ম্যাকগিল ইউনিভার্সিটি মন্ট্রিয়লে পড়াতে গেলাম, একটা অদ্ভুত লোকের সাথে আমার আলাপ হলো। আমার কলিগ, আমার থেকে বয়সে বড়, নিউ ইয়র্কার, সে ওখানে চাকরি করতে এসে, নাম ছিল স্যাম নিউমফ। সে হলো হলোকাস্ট সার্ভাইভার। ইউরোপের সে এবং তার স্ত্রী, হি ওয়াজ জুইশ এবং তার স্ত্রী জুইশ নন, কিন্তু তিনি হাঙ্গেরিয়ান। সে হলোকাস্ট সার্ভাইভার। আমার আর সুস্মিতার বিরাট বন্ধুত্ব হলো তার সাথে।
নানা রকম ব্যাপার। তো সে বললো আমাদের বাড়িতে এসো। বাড়িতে গেলাম, বাড়িটাতে ঢুকে আশ্চর্য হয়ে গেলাম যে আফ্রিকান আর্ট, মানে স্কাল্পচার্স, মাস্কস এটসেট্রা, মানে উনি অনেক ঘুরেছেন। হি ওয়াজ আ পলিটিক্যাল সায়েন্টিস্ট, অনেক আফ্রিকার দেশে ঘুরেছেন, পৃথিবীর অন্য দেশে, ভারতবর্ষে এসেছেন, এবং উনি কালেক্টর ছিলেন নানা রকমের ক্রাফট, ওয়েস্ট আফ্রিকান, ইস্ট আফ্রিকান পিসেস, খুব ইন্টারেস্টিং পিসেস। আমি ভারতবর্ষে থাকতে কখনো আফ্রিকান আর্ট দেখিনি। এখন হয়তো অনেকের এক্সপোজার আছে, আমাদের সময় এক্সপোজার ছিলই না। আমি কখনো আজটেক বা ল্যাটিন আমেরিকান বা মেক্সিকান কাজ দেখিনি। আমার দিকে দারুণ লাগলো, দারুণ ব্যাপার। তো আমার আকর্ষণ কিন্তু এস্থেটিক, ইট ইজ নট দ্য মিনিং, যেটা তুমি বলছিলে মুখ এবং মুখোশ, সেটা করে সবটা করে আমি চিন্তা করি, এটাকে আমি থিওরাইজ করে নিয়ে গেল। আর যদি যে কথাগুলো লিখেছি তার মধ্যে একটি নভেল, যেটা আমার মোস্ট কন্ট্রোভার্সিয়াল নভেল, মানে বিদেশে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল নভেল, দ্য রেশিয়ালিস্ট, ইউরোপিয়ান রেস সায়েন্স 19th সেঞ্চুরি। উপন্যাসটার মধ্যে ভারতবর্ষ নেই, আমার সব উপন্যাসের মধ্যে কিন্তু ভারতবর্ষ নেই। দ্য রেশিয়ালিস্ট ইজ সেট ইন ভিক্টোরিয়ান ব্রিটেন অ্যান্ড ইন আফ্রিকা। ওই উপন্যাসটা লেখার আগে আমি উপন্যাসের শেষ দৃশ্যটা কি হবে সেটা ভেবেছিলাম, কিন্তু বাকি কোনোটাতেই নয়। কোনো কোনো লেখক, বিভিন্ন লোক বিভিন্ন তাদের মেথড আলাদা, কোনো কোনো লেখক পুরো গল্পটা ভেবে নিয়ে দলে লেখেন। আমি সেই দলে পড়ি না। পুরো গল্পটা যদি আমি জানি তাহলে গল্পটা আমার কাছে বোরিং হয়ে যায়। আমি কিছুটা জানবো, একটা ঝলক জানবো, পাবো, তো বাকিটা আমার লেখার সময় সেই জিনিসটা বেরোবে। মোৎসার্ট বলেছিলেন, I saw the symphony in the blink of an eye. How does one see symphony? আমি তো জানি না, সঙ্গীত মানুষ দেখে কি করে। মোৎসার্ট লিখেছিলেন, I saw the symphony in the blink of an eye. কারণ in the blink of an eye আমি গল্পটাকে দেখবো, বাকিটা লিখবার সময় আসবে, আস্তে আস্তে পৌঁছবে। শেষটা আমি জানতাম না, শুধু মিনিয়েচারিস্ট করে নয়, অন্য কোনোটাই না। তো শেষ বলতে কি, এটা একটা ভিজুয়াল ব্যাপার। উপন্যাস যখন শেষ হয়ে আসছে তখন আমি ভাবছি আমার বেহজাদ শেষ পর্যন্ত কোথায় যাবে। ও একবার আগ্রা ফেরত এসেছিল, কি বলে, আকবর তখন মৃত্যুসজ্জায়, আকবরের সঙ্গে দেখা করার সময় আকবর ওর হাত ধরে বলেছিল, বেহজাদ, ইউ আর নট অ্যান আর্টিস্ট, ইউ আর আ সেন্ট, বিকজ only a saint is truly blind, seeing none but the God inside him. বলেছিল যে তুমি তো আর্টিস্ট নও, তুমি তো সেন্ট। কারণ একজন আর্টিস্ট কি করে, তার ভেতরের সত্তাটাকে সে দেখে। He or she is blind to the world outside. তারপর সে ফেরত চলে যাবে, কিন্তু কোথায় সে যাবে, তার জীবনটা শেষ হবে কোথায় আমি জানতাম না। আমি ভাবো যখন লিখতে লিখতে আমার একটা দৃশ্য চোখে ভাসছে, যেটা অদ্ভুত প্রকৃতি, মনে হচ্ছে যে সারফেস অফ দ্য মুন, মানে গহ্বর, পাহাড়, একটা অদ্ভুত চোখ, ঠিক ঠিক পার্বত্য জায়গা নয়, আবার খুব ঠিক মরুভূমিও নয়। তখন ভাবতে ভাবতে দেখতে দেখতে মনে হলো এটা ইস্টার্ন টার্কি, কাপাদোকিয়া নয় তো। আমি কখনো যাইনি কিন্তু কাপাদোকিয়া। যে সেটা ইমাজিন করলাম, তার এক সপ্তাহের মধ্যে প্লেনের টিকিট কেটে চলে গেলাম টার্কিতে। ইস্তানবুলে নেমে একটা বাস ধরে চলে গেলাম বর্ডার অফ সিরিয়া, যেখানে এখন ভীষণ বললাম বর্ডার অফ সিরিয়া, কাপাদোকিয়া। গিয়ে দেখলাম, হ্যাঁ, এখানেই তোমার বেহজাদের জীবন শেষ হবে। উই হ্যাভ ভিজুয়াল রেফারেন্স। আমি চোখে যেটা দেখতে পাচ্ছি সেইখানে আমার গল্প আমাকে টেনে নিয়ে যাচ্ছে। কলকাতা গল্পটা এলো কি করে আমার মাথায়, এবং কি করে এর রিসার্চটা হলো। এই রিসার্চটা তো আমার 2 বছর লেগেছিল রিসার্চটা। তো বহুদিন পর্যন্ত কলকাতা শহরে আমাদের কোনো গাড়ি ছিল না, এটা কিন্তু পূর্ব পরিকল্পিত। আমি গাড়ি চড়ায় বিশ্বাস করি না, আমি হেঁটে সব জায়গায় যাই, আর বেশি দূরে উবেরে যাই। একদিন ওই সাদার স্ট্রিট অঞ্চলে রাত্রি 10:30টার মধ্যে ঘোরাঘুরি করছি, মানে আমি ইন্ডিয়ান মিউজিয়ামের পেছন। ওখানে কি আছে, ওখানে হচ্ছে যে সস্তার হোটেল, যেখানে বিদেশিরা এসে ব্যাকপ্যাকার এসে ওঠে। সেখানে দেখি কয়েকটা ইয়াং ছেলে মোটরসাইকেল করে বসে আছে, খুব ভালো দেখতে, গায়ের উপরে পারফিউমের গন্ধ, হাতে ফেক রোলেক্স ঘড়ি, সোনার চেন। তাহলে এরা কারা? তো রাতে এখানে বাইকের উপর বসে আছে, এরা কারা? তোমার জুস বাড়াচ্ছে।
तो दिया जिज्ञेस करলাম लोकটা কি ये लोग क्या कर रहे हैं यहाँ पे? बोलो टूरिस्ट गाइड है, যারা আসবে টুরিস্টরা তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় যাবে, দক্ষিণেশ্বর নিয়ে যাবে, শান্তিনিকেতন নিয়ে যাবে। তাহলে और क्या करते हैं? तो जरा बोझा कि ड्रग्स पर जो लगे ना ड्रग्स सप्लाई, और क्या करते हैं लोग? तो और दूसरा कुछ सेवा लगे तो they are male prostitutes, they are gigolos. तो बोले আমি খোদ কলকাতার ছেলে, আমার জন্ম কলকাতায়, এরকম একটা প্রফেশনাল লোক আমাদের সঙ্গে আছে বুঝি, এবং তার এখানে গল্প আছে। 2 বছর ধরে আমি পুরুষ যৌনকর্মীদের পেছন পেছন ঘুরলাম, তাদের জীবনটা জানবো বলে, পুলিশের সাহায্য নিয়ে, এনজিও সাহায্য নিয়ে, চিতপুর, জাকারিয়া স্ট্রিট এই অঞ্চলে ঘোরাঘুরি করে এক্সটেন্সিভ রিসার্চ, কারণ এই জবটা তো আমি চিনি না। অনেক সময় মনে হয় যে আমি যে এখানকার মানুষ সেই পরিবেশটাকে বোধহয় আমি খুব ভালো চিনি, আসলে সবসময় তা নয়। You look for the unfamiliar in the familiar. গোটা লেখা ব্যাপারটাই হচ্ছে to make the familiar unfamiliar or the unfamiliar familiar. বাংলা এবং ইংরেজি মাস্টারমশাই কে ছিলেন? উৎপল দত্ত। কোন একজন ছাত্র বলল হাফ প্যান্ট। Half pant? What's half pant and full pant? You got shorts and trousers. কমল কুমার মজুমদার আমাদের মাস্টারমশাই ছিলেন, আশিস সান্যাল কবি আমাদের মাস্টারমশাই ছিলেন। ক্লাস 8 অবধি আমার সাহিত্যের পাঠটুকু ভালো তত্ত্ব করে এগোচ্ছে। আমার তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা ছিল, আমি তো ইংলিশ বাঙালি নই, আমি তো ইঙ্গবঙ্গ বাঙালি নই, আমি বাঙালি। কাজেই কিন্তু ওই ক্লাস 8 এর পরে দুর্যোগটা হলো আমার জীবনে। আমি সায়েন্স পড়তে ঢুকলাম, যেই আমি সায়েন্স পড়তে ঢুকলাম মানে আমার তো মাথায় বাজ ভেঙে পড়লো। আমি ক্লাসে কিছুই বুঝতে পারছি না। ফিজিক্স ক্লাসে বলেছি কি ভাষায় কথা বলছে আমি তো জানি না, কেমিস্ট্রি কি ভাষায় কথা বলছে জানি না, অথচ সেটা পড়তে হলো এবং হাই সেকেন্ডারি ভালো নম্বর পেতে হলো। কাজে হ্যাঁ, ইনফ্লুয়েন্স ডেফিনেটলি ছিল। আমার মনে আছে একটা জিনিস আমার খুব আতে ঘা লেগেছিল। আমি যখন ক্লাস 8 পড়তাম, আমাদের একজন ইংরেজির মাস্টারমশাই ছিলেন, ভদ্রমহিলা, রাজশ্রী বসু বলে, মারা গেছেন। তিনি আমাকে খুব কি বলে এনকারেজ করতেন, কুনাল তুমি লেখো, তোমার লেখা খুব ভালো, ইংরেজি ক্লাসে। তারপরে আমাদের ইংরেজি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ছিলাম, কারণ আমি বাঙালি কি করে আমি ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ নেব, এটাকে বলে বিশ্বাসঘাতকতা। ইট ইজ কালচারালি নট পারমিসিবল। আমি বাংলা ভালোবাসতাম। তো ক্লাস 11 একটা ইংরেজিতে কি এসে লিখেছি, রাজশ্রী বসু পড়লেন, বলেন তুমি ক্লাস 8 যেরকম ইংরেজি লিখতে সেটা ক্লাস 11 যে কোনো ছাত্রছাত্রী থেকে ভালো, আর এখন তুমি ক্লাস 11 যেরকম ইংরেজি লেখো সেটা ক্লাস 8 অনেক ছাত্রছাত্রী তার থেকে ভালো লেখে। এটা আমার প্রচন্ড হাতে খায়। আমার প্রথম উপন্যাস যখন বের হলো ওপিয়াম ক্লার্ক, আমি খুঁজিয়ে ওর বাড়িটা বাড়িগঞ্জ স্টেশন রোডের কাছে গিয়ে বইটাকে উপহার দিলাম। তাহলে আশা করছি এখন আমি ক্লাস 8 ইংরেজির মতোই লিখতে পারছি। তো গল্প খুঁজতে গেলে আমাকে কি করতে হবে, মানে ওই যখন কোনো অ্যাথলিট কোন জায়গায় বা যারা স্পোর্টসম্যান তারা সকাল উঠে কসরত করেন, এক্সারসাইজ করেন, হ্যাঁ, যাতে মাঠে গিয়ে ভালো খেলতে পারবে ইত্যাদি। তো আমি কি কসরত করবো? আমাকে তো কিছু কসরত করতে হবে। গল্পের মধ্যে 2-3টে জিনিস আমার ক্ষেত্রে বার করে, সব লেখকের ক্ষেত্রে যে বার করবে কথা আমি বলছিলাম। এক হচ্ছে তুমি নন জাজমেন্টাল, কারণ এই যদি মনে দেখি ঠিক আছে ও এটা কেন করছে, ওটা কেন ভালো, এই যেটা খারাপ, দিল্লি সরকার, এই পশ্চিমবঙ্গ সরকারের এই ঘন্টার পর ঘন্টা চর্চা করতে শুরু করি, জাজমেন্ট করতে শুরু করি, তাহলে কিন্তু আমার মনের মধ্যে ওই কল্পনার জায়গাটা নষ্ট হয়ে যাবে, ওটাকে বাঁচিয়ে রাখতে চাই। তারপরে এমন নয় যে মানুষের ওপিনিয়ন থাকবে না, এ কথা আমি বলছি না, কিন্তু খুব হাইলি জাজমেন্টাল হওয়াটা মুশকিল। দু নম্বর আমাকে খুব সাহায্য করে যেটা, সেটা হচ্ছে কিছুটা উদ্দেশ্যহীন ঘুরে বেড়ানো। যে আমি ওখানে যাবো, বন্ধুগুলো সব ওখানে যাওয়া যায়, ঠিক কি দেখবো কি পাবো অতটা ভেবে, খুব অনেকে ট্রাভেল করে খুব ভেবে নেয়, ডে 1 এই, ডে 2 এই, ডে 3 এই,
আমি সেটা করতে চাই। এটা উদ্দেশ্যহীন থাকাটা ভালো, বা আমি থাকতে চাই। এবং 3 নম্বর হচ্ছে যে কাজ ফাঁকি দেওয়াটা খুব জরুরি। আমি ভীষণ কাজ ফাঁকি দেওয়ার পক্ষপাতী। এটা বলে লোকে রাগারাগি করবে, কিন্তু ওই কাজ মানে কি, মানে যে এটা করতে হবে, তারপর ওটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, কাজে সকালেই যদি ঘুমতে ঘুরতে মনে হয় যে আমি আজ কিচ্ছু করবো না, দারুণ স্বাধীনতা পেয়ে গেল, চাকরি দেখে কাজে ডেট শুনি। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব জরুরি। এটা কিন্তু সময় নষ্ট নয়, এটা কিন্তু আমার এক্সারসাইজ, এটা আমার নন বৈঠক। এই করতে করতে হয়তো কোন একটা গল্প বেরোবে লেখা। আপনার আমি একটা কারণ বলছি, আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে খুব ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছিল। আমি দুটো জিনিস করেছিলাম, এই দুটি দেখুন না, যারা গান গায় তাদেরই শুধু রেওয়াজ দরকার, আমাদেরও রেওয়াজ দরকার। আমি প্রত্যেকদিন মিনিমাম 20 থেকে 25 পাতা এমনি লিখি, মাথায় যা আসে। এই যে রেওয়াজ, লেখার মধ্যে একটা রেওয়াজ, নাকি স্পেসিফিক্যালি কোনো একটা গল্প আমি লিখবো ঠিক করেছি বা গল্প মাথায় ঘুরছে, তখন আই স্টার্ট স্ট্রাকচারিং। মানে আপনার প্রসেসে একটা জরুরি প্রশ্ন, মেথড কোয়েশ্চেন। বিভিন্ন লেখকের মেথড আলাদা। হ্যাঁ, আমি প্রত্যেকদিন 8 থেকে 9 ঘন্টা লিখি, এভরিডে। আজও লিখেছি। না লিখলে উইথড্রল সেন্টেন্স হয়। লিখেছি মানে কি, কখনো স্ট্রেট টেক্সট লিখছি, কিংবা টেক্সটের জন্য রিসার্চ করছি, নোটস লিখছি, কিংবা এডিট করছি। মানে টেবিলে আসি 8 থেকে 9 ঘন্টা প্রত্যেকদিন। কাজে এটা আমার মেথড। যে আগে যে প্রশ্নটা বলি, যখন গল্পটা মাথায় এলো তখনই কি সেটা লিখতে বসলাম না। সমরেশ বসু একটা কথা বলতেন যে শোনো, থিতোতে দেবে একটু। কেন? কারণ গল্পটা মাথায় ভীষণ এক্সাইটেড লাগছে। যারা বাচ্চারা যখন ছবি আঁকতে প্রথম তাদের রং তুলি কিনে দেওয়া হয়, তারা প্রথম ছবিটাতে সব কটা রং লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, ছবিটা ভালো হয় না। মানে তখন মনে মধ্যে ওই ডিজার্টমেন্টটা তৈরি হয়, কি কতটা বলবো, কিভাবে বলবো সেটা আসেনি, উত্তেজনাটা এসে গেছে। কাজে আমি কি করি, আমি যখন একটা গল্প মাথায় এলো, সে গল্পটা একটা যতটুকু মনে হলো সেটা একটু লিখে রাখলাম, একটু লিখে একটা বাক্সের মধ্যে ফেলে রাখলাম। এটা হচ্ছে আমার ম্যাজিক বক্স। এই ম্যাজিক বক্সের মাঝে মাঝে বার করে করে দেখেছি, এই যে অধিকাংশ সময় মনে হয় এটা বাজে, এটা কেন ভেবেছিলাম, এটা ফেলে দেওয়ার যোগ্য। আর দু একটা তার মধ্যে থেকে যখন মনে হয় না এটা একটা পসিবিলিটি আছে, তখন কি ম্যাচুরেশনটা হয়ে গেছে গল্পটা আমার মধ্যে। তখন আমি সেটাকে আছি, এটার জন্য আমার কি প্রয়োজন, কতটুকু রিসার্চ প্রয়োজন, এর জন্য কি আমার কাউকে ইন্টারভিউ করতে হবে, এর জন্য কি আমার এক্সপিরিয়েন্স দরকার। তখন সেটাতে একটা এক্সাম্পল দিচ্ছি। কিছুদিন আগে একটা নভেল ভেবেছিলাম যেখানে একটা জেলের মধ্যে অবস্থিত। দেখলাম যে জেলের মধ্যে নভেলের একটা বড় পার্ট করছে, কিন্তু আমি তো জেলের সময় কাটাই। মানে আমি কখনো জেলে পুলিশরা ধরাই পড়িনি। কি হবে লজ্জাজনক ঘটনা, ধরা করতেই পারতেন, কিন্তু কোনো ধরাই পড়িনি। জেলের মধ্যে তো আমার কাটানোর সুযোগটাই পাইনি। কিন্তু কলকাতায় কতগুলো ভীষণ অ্যাডভান্টেজ আছে আমাদের বাঙালিদের, সেটা হচ্ছে না বিদেশে আমার নেই। আমি কিছু মোমরা চোখটাকে ধরতে পারি, এবং সবাই লেখকদের করুণার চোখে দেখে যে ওটা চাইছো করে দাও, হেল্প করে দাও। আমি একজনকে ধরে বললাম আমি প্রেসিডেন্সি জেলের মধ্যে 2 রাত কাটাবো, ব্যবস্থা করতে পারবে? সে বললো এটা কি সম্ভব নাকি, ইম্পসিবল। তাকে অনেক বোঝানো, হ্যাঁ খুব করে বোঝালাম, সে আমাকে ব্যবস্থা করে দিল। আমি প্রেসিডেন্সি জেলে থাকলাম, এবং কিছু কিছু রেস্ট্রিকশনস আমাকে মানতে হয়েছে। রাত্রিরে আমাকে যেখানে কয়েদিরা সই পাচ্ছে সারাদিন কাটছে, সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা নাকি আমার সেফ সিকিউরিটির জন্য। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা তৈরি করতাম আমি, সেই উপন্যাসটা লিখিনি, কিন্তু এই অভিজ্ঞতাটা আরো দুটো লেখায় আমি ব্যবহার করেছি বিভিন্ন চরিত্রের মাধ্যমে। So to answer your method question, যে প্রতিদিন লেখার রেওয়াজটা একেবারে জরুরি আমার পক্ষে। সেটা না থাকলে কেউ মানে পুরো ভাষার সঙ্গে সম্পর্কটা আমাদের যত ঘনিষ্ঠ হোক না কেন, এটা স্ত্রীর সঙ্গে সম্পর্ক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক হতে ব্যাপার,
যদি 5 দিন যদি দেখা না হয় তাকে আমি প্রথমে কি বলে সম্বোধন করতে বুঝতে পারছি না। তার সঙ্গে ফ্যামিলিটি আমাকে চালু রাখতেই হবে। আর 2 নম্বর হলো যে ওই গল্পটাকে থিততে দিতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এই গল্পটা কি লেখার উপযুক্ত। আর মাথা অনেক কিছুই আসে, সবকিছুই উপযুক্ত হবে তা তো না। ক্রিয়েটিভ রাইটিং শেখার পরবর্তী স্তরটা কি? আমি কোনোদিন করে ক্রিয়েটিভ রাইটিং কোর্স নিইনি, কাজে এটা করে কি উপকার হয় আমি জানি না। যার উপকার হয় তার উপকার হোক, অসুবিধা নেই। কিন্তু নিজে লেখার পক্ষে সবচেয়ে জরুরি হচ্ছে 2টো জিনিস। একটা হচ্ছে যারা নিজেদের প্রস্তুত করতে চাইছেন লেখক হবেন, টু রিড অ্যালাউড এন্ড টু রাইট অ্যালাউড। রিড অ্যালাউড কেন, মানে এমন জিনিস যেটা আমার মনে হচ্ছে আমার বোধহয় ভালো লাগবে না, সেটাও কিছুটা পড়া উচিত। কারণ নিজেকে বোঝা উচিত যে আমি কোন রাস্তায় হাঁটবো আর কোন রাস্তায় হাঁটবো না, কোন which is not my preferred direction। আমি ক্যারেক্টার ডেভেলপ করছি, এই লেখক যেভাবে ক্যারেক্টার ডেভেলপ করেছে ওটা আমার প্রেফার্ড ডিরেকশন নয়, সেটা আমি জানবো না ওটা না পড়লে। কাজে টু রিড অ্যাজ ব্রডলি অ্যাজ পসিবল। তাহলে কি কভার টু কভার পড়তে হবে তা না, ফাঁকিবাজি করলেও হবে। আমি বইয়ের দোকানে দাঁড়িয়ে কত বই 20 পাতা 30 পাতা 17 পাতা 18 পাতা পড়েছি, ওকে, টু গেট এ সেন্স, টু গেট এ ফিল। এক্সপার্ট হওয়ার প্রয়োজন নেই। ইনফ্যাক্ট এক্সপার্ট হলে ভীষণ মুশকিল, লেখা করা খুব ডিফিকাল্ট। এই আর 2 নম্বর হচ্ছে টু রাইট অ্যাবাউট। কারণ লিখতে লিখতে আমি বুঝতে পারবো যে ঠিক আমার ভয়েসটা কি, আমার ভয়েসটা অন্য কারোর অনুকরণের করছি কি, নাকি আমার ভয়েসটা আমার ভয়েস। কাজে এই দুটোই আমার কাছে সবচেয়ে জরুরি যেটা আমি বলি। আর তৃতীয় জিনিস যেটা বলি, সেটা অনেক সময় ভুল বুঝতে পারে, যে বি আ বিট অ্যারোগেন্ট। একটু অ্যারোগেন্ট হওয়া ভালো, সেটা যে কোনো শিল্পীর পক্ষে একটু অ্যারোগেন্ট হওয়া ভালো। অ্যারোগেন্ট মানে কিন্তু দাম্ভিক নয়। অ্যারোগেন্স এইটাই, সেটা হচ্ছে যে আমি জানি আমি কি করছি, তোমার যদি পছন্দ না হয়। আর দ্য মিনিয়েচারিস্ট গল্পটা আমি লিখেছিলাম, আপনার থেকেও পড়েননি। I had written it like miniature paintings. এক একটা দৃশ্য একটা মিনিয়েচার পেইন্টিং এর মতো করে লিখেছিলাম, and very lyrically। আর ওটাকে অনুবাদ করা খুব ডিফিকাল্ট অন্য ভাষায়। হিন্দিতে অনুবাদ হচ্ছে চিত্রকার বলে, সেটা আমি পড়ে দেখেছি, সেটাতে আমি পুরোপুরি খুশি তা নয়। এটাও বুঝেছি যে কিছু কিছু টেক্সট অনুবাদ করা রিলেটিভলি ইজিয়ার, যেটা কিন্তু সহজভাবে একটা সিম্পল ডিসক্রিপশনে চলছে। যেই কারণে অ্যালিটারেশন আনলা, যে মধ্যে মেটাফর এলো, যে মধ্যে লিরিসিজম এলো, সেটাকে অনুবাদ করে, কবিতা অনুবাদ করা ভীষণ শক্ত। এটা হচ্ছে দ্য মিনিয়েচারিস্ট। এটা 2003 সালে প্রকাশিত উপন্যাসটাকে সাপোর্ট দিয়ে। এই উপন্যাসটাতে আমি আমার শিল্পের সাথে যোগাযোগ খুব ঘনিষ্ঠ, আত্মিক যোগাযোগ, কিন্তু সরাসরি একজন আর্টিস্টকে নিয়ে নভেল এইটাই একমাত্র আমি লিখেছি। So this is closest in that sense. The division of labor ছিল, যারা সবচেয়ে পাকা আর্টিস্ট তারা মুখ টানত, যারা অ্যাপ্রেন্টিস তারা ব্যাকগ্রাউন্ড রাখত, মানে তারা পড়া রাখত, তার থেকে একটু বেশি যারা তাদের যোগ্যতা রয়েছে তারা ব্যাকগ্রাউন্ড রাখত। করতে করতে এবং একতলায় এক ধরনের কাজ হচ্ছে, দোতলা এক ধরনের ফ্যাক্টরির মতো, তিনতলা এক ধরনের কাজ হচ্ছে, শেষ পর্যন্ত মাস্টার আর্টিস্টের কাছে পৌঁছলো, সে কালেকশন গুলো করে দিল এবং সে মুখ নেয়। যারা আর্ট প্র্যাকটিশনার তাদের তো এইসব জিনিস ভাবতে হয়, আমি কাগজ করতে আসছি, রং করতে আসছি, অ্যাপ্রুভাল। যে লোকটা আগেবার যাকে মাইনে দিয়ে রেখেছিল, যে ছবি দেখে বলবে যে না এটা অ্যাপ্রুভড, এটা ভালো হয়েছে, তাকে বলতো দারোগা। আমাদের জন্য পুলিশের দারোগা। সে দারোগা আসতো কিতাবখানা বলতো, যেখানে মানে আর্টিস্ট স্টুডিও, এসে কাজ থেকে বলতে হয় এটা ঠিক হয়েছে, এটা বাচ্চাকে পাঠানো যেতে পারে। বাচ্চা কম্পিটিশন করতো যে প্রত্যেক বছর আমার প্রতিকৃতি যে শ্রেষ্ঠ আঁকবে তাকে আমি সব সোনার মোহর দেওয়া হবে। বেজারকে যখন বলা হলো যে তুমি তো এত চাইল্ড প্রডিজি, তুমি আঁকো, তুমি পাবে, বেজার কোথাও না আছে, কারণ বাচ্চা ছেলে তাকে বোঝানো হলো তুমি আঁকো। সে আঁকতে শুরু করে আঁকলো, যখন বাচ্চার মুখটা আসল প্রতিকৃতিটা এঁকে দিল, বয়স হচ্ছে, তার চামড়া চলে গেছে, ক্রিজ পড়া, হ্যাঁ, চোখগুলো খুব মানে, আর সে দৃষ্টিগত এবার
তখন তার বাবা বলে, তুমি এগিয়ে গেছো, এই আঁকতে তোমার কে বলবো? বলে না, এটাই তুমি আমায় বলেছিলে বাচ্চাকে আঁকতে, এটাই তো বাচ্চাকে আমি ছবি এঁকে দিয়েছি, এই তো ওই তো এই তো আঁকবার। বলে না না, এই আঁকবার নয়, আমাদের সমস্ত হিন্দুস্তানের মানুষের কল্পনার যে আঁকবার তোমাকে আঁকতে হবে। তোমার তাকে বললো, মানে এটাও গল্পে, সত্যি তো তাকে আমি দেখিনি, গল্পে বললো যে এমন পৃথিবী তুমি আঁকো যে পৃথিবী তিনি সৃষ্টি করেছিলেন, তার চোখ দিয়ে দেখে তুমি সেই পৃথিবীকে আঁকো। The artist eye is the eye of the creator. তো মানুষের চোখ দিয়ে দেখতে আঁকলে হবে না। মানুষের চোখ যা দেখছে, ভগবানের চোখ তো অন্য জিনিস দেখছে, সে যা সৃষ্টি করেছে সে তো পারফেকশন সৃষ্টি করেছে, তার চোখ দিয়ে দেখে তুমি পারফেকশন